বাসর রাতটা আমার একটু অন্যরকমভাবেই কাটছে। পায়ে শাড়ি বাঁধা আর হাতে বাঁধা ওড়না, তাও ঝর্ণার হাতের সাথে, যেন পালিয়ে না যেতে পারি। সে ঘুমোচ্ছে, তবে তার ধারণা নেই আমি তো বাঁধনটা খুলে পালিয়েও যেতে পারি, তবুও আহাম্মকের মতো বেঁধে রেখেছে। কিন্তু এই মুহূর্তে আমার চরমভাবে হিসু লেগেছে। কি করব ভেবে পাচ্ছি না। যদি বাঁধনটা খুলে কাজটা সারতে যাই আর সেই সময় যদি তার ঘুম ভেঙে যায়, তাহলে অন্য কিছুও হয়ে যেতে পারে। তাকে ডাকতেই পারছি না, এই কারণে যে সে হয়তো খুব গভীর ঘুমেই মগ্ন হয়ে আছে। সারাদিনের ক্লান্তিমাখা শরীর, হাত দিয়ে তবে ডাকতে পারবো না। দুই হাত একসাথে বাঁধা, নরমভাবে ডাকা যাবে না। মুচকি হাসি দিয়ে ভাবলাম, ঠোঁটের ছোঁয়া দিয়ে ডাকলে কেমন হয়? ব্যাপারটা কি ভালো হবে বলে মনে হয়? বাধা মানলাম না। ধীরে ধীরে উষ্ণ শ্বাস নিয়ে এগিয়ে গেলাম তার ঠোঁটের দিকে। খুব ধীরেই তার মুখের উপরে আমার উষ্ণ নিঃশ্বাসটা ছেড়েছিলাম। হালকা করে ছুঁয়েছি মাত্র তার ঠোঁটটা। ঘুমটা যেন তার হুট করে ভেঙে যায়। ঘুম ভাঙার সাথেই অনেক বড় বড় চোখ করে তাকায় আমার দিকে। আমি তার মুখের সামনেই নিস্তব্ধ হয়ে যাই, যেন কোনো হিংস্র বাঘিনীর সামনে পড়ে গেছি। এখনই ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিবে আমাকে। তবুও ঢোক গিলে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলাম তাকে, আপনি ঘুমাননি? ঝর্ণা পাল্টা একটা হুংকার ছেড়ে বসলো। থেমে গেলেন কেন আজব? আমি এক বিশাল দ্বিধার মধ্যে পড়ে গেলাম। তাকে কি তবে উষ্ণতা দিতেই এখন ডাকতে গেছি, নাকি আমার হিসু বিসর্জন দেওয়ার জন্য? কি করব এখন? মনের ভেতর ভয় নিয়ে আবার ঢোক গিললাম। কপাল থেকে ততক্ষণে আমার ফোঁটা ফোঁটা ঘাম জড়ো হয়ে গেছে। বলেই বসলাম, ঝর্ণা, আমার না খুব হিসু লেগেছে, একটু বাঁধনটা খুলে দেন না। ওরে ফাজিল, মুতাই যখন লেগেছে তাহলে ঠোঁটের দিকে কেন? ডাকতে। সেটা কি হাত দিয়ে হতো না? আচ্ছা, সব উত্তর দিচ্ছি, আগে খুলে দেন। না, এখন এটা খোলা যাবে না, আমিও যাব ভেতরে, আমি অন্যদিকে ঘুরে থাকবো। এবার যেন হিসুর বেগটা বন্ধই হয়ে গেল কথাটা শুনে। মেয়েটা কি আসলে আমাকে এতটাই অবিশ্বাস করছে? আমি ভেবে পাচ্ছি না কিছু। আমি মুখটা গোমড়া করে বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। ঝর্ণা তখন বলল, কি হলো, যাবেন না? না, আমাকে যখন এতটাই অবিশ্বাস করেন, তাহলে বিয়ে করলেন কেন? আপনার মতো কাউকে পাবো না তাই। কাউকে অবিশ্বাস করে জীবন চালিয়ে নিয়ে যাওয়া যায় না। কেন বিশ্বাস করি না সেটার জন্য আপনি দায়ী? আমি না। আমি ততক্ষণ না পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত। কথা শেষ করে না সে, তবে শেষ কথাটা আমার জানা, এটা আর না বললেও চলবে। আমি তখন কিছু ভাবতে যাচ্ছিলাম গভীরভাবে, কিন্তু তখন দেখি আমার বাঁধনটা খুলে দিচ্ছে ঝর্ণা। বাঁধনটা খুলে সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমি আর অপেক্ষা করি না, উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসি। বারান্দায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভাবতে থাকলাম তার আর আমার ভেতরের রহস্যটা। তবে আমরা দুজনেই এখন একা, আর আমি ছাড়া আর আমার সে ছাড়া আর কেউ নেই এখন। এটা ভাবতেই চোখের সামনে হঠাৎ ভেসে ওঠে বাবার হাত ধরে হাঁটা সেই দৃশ্যটা। ভাবতেই চোখ দুটো খুব করে ব্যথা করে উঠল। কিন্তু এই ব্যথার কোনো মূল্য এখন নেই। সব কিছুর রহস্য অনেক দূরেই চলে গেছে। কবে ফিরবে আবার জানা নেই। আমি ছেলে হয়েই সহ্য করতে পারছি না। তাহলে ঝর্ণার ভেতরের অবস্থাটা কেমন, তা ভাবনাতে আসছে না আমার। ঘরের দিকে পা বাড়ালাম। বিছানার কাছে এসে দেখি ঝর্ণা এখনও সেই দিক ফিরেই শুয়ে আছে। আমি তখন তার পাশে গিয়ে কোমরে হাত রাখলাম। আস্তে করে চাপ দিয়ে নিজের দিকে টেনে আনি, কিন্তু সে কেন যেন আমাকে এখন সায় দিচ্ছে না। আমি বুঝতে পারি তার অভিমানটা। খুব শক্ত করে চেপে ধরি পেছন থেকে, মুখটা নিয়ে যাই কানের কাছে, একটা উষ্ণ নিঃশ্বাস ছাড়তে থাকি। এত উষ্ণতাতেও মন গলছে না ঝর্ণার। তবে তো আমি রাখতে পারছি না তাকে। অভিমানের ভেতর আরও শক্ত করে চেপে ধরি তাকে। নামিয়ে দিতে থাকি শাড়ির আঁচলটা। তবুও ঝর্ণা নিজেকে ছাড়িয়ে নিতে চায়। এবারের বাঁধনটা আরও শক্ত করে কানের নিচে আস্তে করে কামড় দেই একটা, যেন বুঝতে পারে তাকে আদর করতে চাইছি আমি।
ঠোঁটটা নামিয়ে দিতে থাকি ঘাড়ের নিচে, টানতে থাকি তাকে আরও কাছে। তারপর কানের কাছে গিয়ে খুব নরম স্বরেই বলি, ঝর্ণা, আমি আপনাকে ছাড়া কোথাও যাব না, কোথাও যাওয়ার নেই আমার। তবুও কেন এত অবিশ্বাস করছেন আমাকে বলেন? ঝর্ণার পুরো শরীর যেন স্তব্ধ হয়ে যায়। অনেকটা সময় পার হয়ে যায়, তবুও কোনো উত্তর আসে না তার মুখ থেকে। আমি তখন আবারও দ্বিধায় পড়ে যাই। এখন কি তার থেকে সরে যাব, নাকি আদরেই মেতে থাকবো? কিছুই বুঝে উঠতে পারছি না। কিছুক্ষণ পরে ভেসে আসে কান্নার শব্দ। এ কি? ঝর্ণা কাঁদছে কেন? ঝর্ণা কাঁদছে কেন? ভেতরটা মোচড় দিয়ে উঠতে শুরু করে আমার। আমি না পারতে শরীরের পুরো শক্তি দিয়ে আমার দিকে ফিরিয়ে নেই। দুই হাতের মাঝে তার সদ্য ভেজা গালটা নিয়ে অস্থির মাখা কণ্ঠে বলি, ঝর্ণা কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? বলেন না, কাঁদছেন কেন? ঝর্ণা তখন গঙ্গাতে গঙ্গাতে বলে, এমনি আমাকে থুয়ে কোথাও হারিয়ে যাবেন না। বলেন আমাকে, আপনি ছাড়া কেউ নেই আমার। বলেন না, যাবেন না আমাকে ছেড়ে। আমার তখন মনে হচ্ছিল আমারও ভেতর থেকে কান্না বেরিয়ে আসতে চাইছে, কিন্তু দুজনে কেমন করে মানাই। আমি তখন ঝর্ণার ঠোঁটে আমার নরম ভেজা ঠোঁটটা মিশিয়ে দেই খুব গভীরভাবে, যেন সে তলিয়ে যায় উষ্ণতা পাওয়ার নেশায়। তার যেন মনে না হয় সে একা, তার আরও একটি অস্তিত্ব আছে। খুব গভীরে নিয়ে যেতে থাকি তাকে ঠোঁটের উষ্ণ রসতায়। ধীরে ধীরে হাতটা ঘুরিয়ে দেই তার বুকের উপরে, পাগল করে দিতে থাকি আমার গভীর উষ্ণতায়। বুকের স্পর্শ পেয়ে যেন তার পুরো শরীরে একটা বিদ্যুৎ চমকিয়ে যায়। আমার হাতের উপরে হাত রেখে বুঝিয়ে দিতে চাই, নিয়ে যাও তোমার সেই উষ্ণতার স্বর্গে। আমি পাগলের মতো তাকে উত্তেজিত করে তুলি সে অসন্তকর মোহ থেকে কাটিয়ে তোলার জন্য। তার ঠোঁটের নরম রসগুলো যেন সঙ্গী হয়ে ওঠে আমার। নিজেকে সঁপে দেই তার অস্তিত্বের ভেতরে। দুজনেই হারিয়ে যাই এক অজানা সুখের গহীনে। দুজনে লেপ্টে শুয়ে আছি শীতল ঘামের মিশ্রণে। তার নগ্ন বুকের সাথে লেপ্টে আছে আমার বুকটা। তার উরুটা রেখেছি আমার উরুর উপর, যেন দুজনের কোণে দূরত্ব না থাকে। মাঝে মিশিয়ে দিচ্ছি দুজনের শান্তকর ঠোঁট, কখনো বা বিলি কেটে দিচ্ছি তার ঘ্রাণময় চুলে। এর মাঝে ঝর্ণা হঠাৎ বলে ওঠে, আচ্ছা, আমাকে ছাড়া আপনার আর কাউকে ভালো লাগবে না তো? প্রশ্নটা শোনার পরে ভেবেছিলাম একটু মজা করে মিথ্যে উত্তর দিব, কিন্তু পরে ভাবলাম না, মেয়েটা উষ্ণতার গভীর মাখা আবেগ নিয়ে প্রশ্ন করেছে। এটার উত্তর তার মন মতো না হলে সে এখনই ভেঙে পড়বে, মুহূর্তেই শেষ হয়ে যাবে এই ভালোবাসার রেশটা। আমি তখন বললাম, না লাগবে না কখনো। তবুও ভয় লাগে, জানেন ইমতি। কিন্তু কেন অন্য কাউকে ভালো লাগবে না? কারণ আপনাকে ছাড়া আমার আর কাউকেই ভালো লাগে না। কেন লাগে না? কেন লাগে না সেটা কি করে বলি? আপনি আমার জীবনে প্রথম, আপনি শেষ। এর আগে এত মেয়ে সামনে ঘোরা সত্ত্বেও কাউকে ভালো লাগেনি। আর এখন আপনি চলে আসার পরে অন্য কাউকে ভালো লাগতে যাবে কেন বলেন? ঝর্ণা কথাটা শোনার পরে আরও শক্ত করে চেপে ধরে, বুকের সাথে আরও গভীরভাবে লেপ্টে নেয়, টেনে নেয় আরও কাছে, যেন তার ভেতরে আবারও চাইছে। এমন নরম আদর পেয়ে যে তার বুকে কখন গভীর ঘুমে হারিয়ে গেছি খেয়াল নেই। তবে ভেবেছিলাম সকালটা হবে অন্যরকমভাবে, কিন্তু এমন আতঙ্কিত সকাল হবে জানা ছিল না। সকালের ঘুম যখন ভাঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে, কিন্তু পাশে যখন তাকিয়ে দেখি ঝর্ণার শাড়ি পরে আছে, কিন্তু ঝর্ণা নেই। ভেতরটা মারাত্মকভাবে মোচড় দিয়ে ওঠে। ঝর্ণার শাড়িটা হাতে নিয়ে বুকের সাথে ঘেঁষে নিলাম। এখনো ভেসে আসছে তার ঘামের ঘ্রাণটা, কিন্তু ঝর্ণা উঠে গেল কোথায়? শাড়িটা হাতে নিয়ে বিছানা ছেড়ে উঠলাম। বাথরুম, রান্নাঘর, বারান্দা সব খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। দরজার কাছে এসে দেখি দরজাটা খোলা। এই দরজা খোলা দেখে আমার মাথা ঘেমে উঠল চরমভাবে। এই অচেনা শহরের রাস্তায় ঝর্ণা হারিয়ে গেল না তো? পরক্ষণে কিছু ভাবলাম না। ঘরে গিয়ে হাত মুখ না ধুয়ে জামা পরে নিলাম। তবে এতক্ষণেও আমার চোখ একটা জিনিস খেয়াল করেনি। আমাদের জামার ব্যাগটা পুরো খোলা, তার ভেতর থেকে সব কাপড় হুলস্থুলভাবে বের করে রাখা বাহিরে। আমি এসব দেখে যেন নিস্তেজ হয়ে পড়ছি।
এসব কি হচ্ছে আমার চোখের সামনে? খুব ভয় নিয়ে ব্যাগের কাছে গেলাম। ব্যাগের কাছে গিয়ে দেখি গহনার বাক্সগুলো আর সেই লাল শাড়িটা নেই। এবার আমার মাথা ঘুরে ওঠে, দম আটকে যায় ভেতর থেকে, যেন পুরো পৃথিবীটা উল্টিয়ে যাচ্ছে আমার সামনে থেকে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি ব্যাগের পাশে। কিছুই ভাবতে পারছিলাম না। ঠিক এমন সময় একটা শব্দ কানে ভেসে আসতে শুরু করে, সম্ভবত নূপুরের শব্দ। আমি মাথা তুলে তাকাই দরজার দিকে। এবার যেন আরও গভীরভাবে ধাক্কা খাই। ঝর্ণা সেজে এসেছে, সেই লাল শাড়ি, সেই গহনা, আর পায়ে নূপুর। কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারছি না। এতক্ষণ কি হলো আমার সাথে? ঝর্ণা ধীর পায়ে এসে আমার সামনে দাঁড়ায়, তারপর মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করে, দেখেন তো ইমতি, কেমন লাগছে আমাকে? কিন্তু আমি শুধু তাকিয়ে আছি তার দিকে। মুখ থেকে যেন কথা বের করতে পারছি না। কিছু বলতে না পেরে উঠে পড়লাম। জামা কাপড় খুলে এগিয়ে যাচ্ছিলাম ফ্রেশ হতে, কিন্তু পেছন থেকে ঝর্ণা হাত টেনে ধরে। এই কোথায় যাচ্ছেন? হ্যাঁ, দেখছেন না সকালে আপনার জন্য কত সুন্দর করে সেজেছি? আমি যেন এবারও কথা টেনে আনতে পারছি না ভেতর থেকে। আসলে খুব বড় ধাক্কা খেয়ে ফেলেছি। শুধু এটাই বললাম, আমি ফ্রেশ হয়ে আসি। কিন্তু ঝর্ণা বলে উঠল, আগে চুমু খেয়ে আমার ঠোঁটটা রসে জবজব করে ভিজিয়ে দেন। হুম হুম, না, ব্রাশ করিনি। ব্রাশটা করে আসি। এই তুই দিবি নাকি আমি ভিজাবো? হ্যাঁ, কোনটা? আমি ভেতর থেকে মনে হচ্ছে অনুভূতিটাই হারিয়ে ফেলেছি এই মুহূর্তে। কোনো টান আসছে না, কিন্তু তখন আমি অপ্রস্তুত ছিলাম। হঠাৎ ঝর্ণা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। কোনোভাবেই তাল সামলিয়ে উঠতে পারিনি। শুধু বুঝতে পারছি ঝর্ণা তার খসখসে শাড়িটা পরে আমার উপরে চাপ দিয়ে উঠছে। খুব শক্ত করে আমার দুই গাল চেপে ধরে তার হালকা ভেজা নরম ঠোঁটটা ডুবিয়ে দেয় আমার ঠোঁটের ভেতর, যেন তার ভেতর থেকে গলে পড়ছে উষ্ণ রস। আমিও সঁপে দিই তার ভেতর, কিন্তু ভেতরের টানটা তবু জেগে ওঠে না। কিন্তু যখন দেখি তার হাত দিয়ে আমার হাতটা টেনে তার নিতম্বের উপরে রাখে, তলপেটটা তখন কিস করে ওঠে। মনে হলো অজানা কোনো আতঙ্ক চেপে বসছে। তবু যেন ভিজে উঠছে তার ঠোঁট আমার ঠোঁটের সাথে। এবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার ঠোঁটটা টেনে নিজের ভিতর নিলাম। আস্তে আস্তে হাত দিতে থাকলাম তার পিঠ থেকে নিচের দিকে। চরমভাবে উত্তেজিত হতে হতে নিচের দিকটা কেমন যেন ভুলেই গেছিলাম। এবার মনে হতে থাকলো নিজের অস্তিত্ব যা আস্তে আস্তে ফিরে পাচ্ছি। নিজেকে তলিয়ে নিয়েছি ঝর্ণার উষ্ণ ভালোবাসায়। এবার তাকে নিয়ে নেই আমার ভালোবাসার উষ্ণতার আয়ত্তে। আরও গভীরে নিতে চাই, কিন্তু একটা বাধা সামনে এসে যায় আমার। আমি ভাবতে থাকি সকালে আমার সাথে এ কী হলো, যার কারণে ভিতরটাকে আমি আবার সেই তাপ প্রয়োগ করতে পারি। মুহূর্তে যেন বাকিয়ে বসে আমার উষ্ণতা। আমি ঠোঁট ছেড়ে দিয়েছি। ঝর্ণাকে বলি, সকালে আমার সাথে কি হয়েছে জানেন? প্রশ্ন করার সাথে সাথে ঝর্ণা আমার দিকে রাগের চোখে তাকায়, গা ঝাড়া দিয়ে বলে, আমি এখন এসব শুনতে চাচ্ছি না। ঠোঁটটা সুন্দর করে ভিজিয়ে দেন, তারপর সব শুনবো। আমি তখন তার নগ্ন পিঠে হাত বুলাতে বুলাতে বলি, ঝর্ণা, আমি ভেতর থেকে কোনো অনুভূতি পাচ্ছি না। এই কথা শোনার পর থেকে যেন ঝর্ণার চোখগুলো বিশাল বড় বড় হয়ে যায়। ঠিক কতটা বড় তা বোঝানো সম্ভব নয়। ঝর্ণা তখন আমার দুই গালে দুই হাত দিয়ে অনেক গভীরভাবে প্রশ্ন করে, ইমোতে কি হয়েছে আপনার? আমি তখন থেকে খেয়াল করছি আপনার কাছ থেকে আমি কোনো উষ্ণতায় ডুবে যেতে পারছি না। কথা শোনার পরে ভাবলাম, তাকে কি সকালে ঘটনা খুলে বলবো নাকি বলবো না? যদি বলি তাহলে সে হয়তো অন্যদিকে মন ঘুরিয়ে ফেলবে, যেটা আমি এখন চাইছি না। আমি চাই সে তার গভীর ভালোবাসা ও গভীর চাওয়া নিয়ে আমার কাছে থাকুক। তবুও মন মানল না। নিজের অজান্তেই বেরিয়ে আসলো সকালে ঘটনাটা। তবে সকালে ঘটনা শোনার পর ঝর্ণার মুখের অবস্থাটা ঠিক কেমন ছিল সেটাও বোঝানো সম্ভব নয়। ও ভাবতে পারেনি আমাকে খুশি করতে গিয়ে সে আমাকে উল্টো বিপদে ফেলে নিজের ভেতরটা ঘাবড়িয়ে তুলবে। ঝর্ণা তখন খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরে, কান্না জড়িত কণ্ঠে মাপ চায় আমার কাছে। আমি অবাক হয়ে যাই। আমি মানা করি যে, না,
আমি আপনাকে কাছে পাওয়ার পরে এখন ঠিক আছি। আমাকে ভয় ধরিয়ে দিয়েন না। আপনি ছাড়া কেউ নেই আমার। আপনি ছাড়া আমি নিঃস্ব। আমাকে ভালোবাসার মতো দ্বিতীয় আর কোনো মানুষ নেই। আমার যা কিছু এবং সব কিছুই আপনার জন্য। কথাগুলো বলার পরে তার গালে ছোট্ট করে চুমু দেই। তখন তাকে হাসির ছলে বলি, কি সুন্দর এসে আমার ঠোঁটটা তো খেয়ে ফেললে। আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাকে বোঝাবো ঠেলা। ঝর্ণা তখন নাভির নিচে চিমটি কেটে বলে, কি ঠেলা বুঝাবে শুনি? আমি এবার চোখ টিপে হাসি দেই। নিতম্বের উপর আস্তে করে চাপ দিয়ে বলি, সেটা না হয় এসেই দেখাবো, কিন্তু আমাকে ভালোবাসতে গিয়ে এমন কোনো কাজ করিয়েন না যে আমাকে খুব বিভ্রান্তিকর অবস্থায় ফেলে। আমি আপনার হাত ধরেছি সারা জীবন সুখে রাখার জন্য আপনাকে, আর আমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই কথাটা বলার পরে ঝর্ণার দিকে একবার তাকালাম। তখন খেয়াল করলাম তার চোখ দুটো চিকচিক করছে। আমি তখন তার ঠোঁটে চুমু দিয়ে বলি, ভালোবাসি। বাথরুমে আসার পর সেই কখন থেকে ব্রাশ খুঁজছি, কিন্তু একটা বেশি দুটো ব্রাশ খেয়াল করতে পারছি না। বাথরুম থেকে ঝর্ণাকে বললাম, কালকে ব্রাশ কি দুটো বের করেননি? আরেকটা কোথায়? ঝর্ণা কেমন চিল্লিয়ে বলে, আমাদের না একটা ব্রাশ ব্যবহার করার কথা ছিল? সকালেই ভুলে গেলেন? আমি তখন সামনে আয়নার দিকে তাকিয়ে হাঁ করে আছি। গতকাল রাতে না বলল, অ্যাঁ একটা ব্রাশ দুজনে ব্যবহার করে? ভেবেছিলাম ও হয়তো রাজি না বা মানতে পারবে না, কিন্তু এই দেখে আমার চেয়ে উপরে। তখন ভাবলাম, না, এই জীবনে এক অসাধারণ সঙ্গিনী পেয়েছি, যার শুকরিয়া আদায় করেও ফুরাবে না। বড্ড ভালোবাসার একটি মেয়ে, যার সঙ্গী হিসেবে খোদা আমাকে নির্বাচন করেছে। খুব ভাগ্যবতী আমি। আচ্ছা, ভাগ্যবতী মেয়েকে বলে তাহলে আমার ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? ভাগ্যবতা নিশ্চয়ই। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি ঝর্ণা তখনও বউ সেজে আমার জন্য খাটের উপরে অপেক্ষা করছিল। আমাকে দেখার পর দুষ্টুমি হাসি দিয়ে বলে, এবার দেখি আপনার সেই ঠেলাটা। তার কথা শুনে আমি হাসিতে লুটিয়ে পড়ি। তবে এখন মনে হচ্ছে ভেতরটা আস্তে আস্তে উষ্ণতার তাপমাত্রা বাড়ছে। কাছে গিয়ে তাকে খুব শক্ত করে চেপে ধরি। চোখ দুটো রাখি দুজনের চোখের সামনে। নিজেই যেন আবার ডুবে যেতে চাই তার ভিতরে। কিন্তু ঠোঁট যখন কাছে নিয়ে যাই তার, তখন সে ঠোঁটের সামনে বলে বসে, ইমতি, আমরা ভুল করছি না তো? ঠিক এই মুহূর্তে আমার ভিতরে উষ্ণতার উপর থেকে একটা গরম পানি বের হয়ে গেল। তাকে বুকে নিয়ে যেন একটা ধাক্কা খেয়ে বসলাম। ভাবনার গভীরে চলে গেলাম। আসলে কি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি? বুঝতে পারছিলাম না তখন। ঝর্ণা দিকে আমিও প্রশ্নচক্ষু নিয়ে তাকাই। আসলে কি আমরা ভুল করে ফেলেছি? ঝর্ণার চোখ তখন চিকচিক করে ওঠে। তার মুখখানা লুকিয়ে বসে আমার বুকের ভেতর। হয়তো খুব কাঁদতে চাইছে, কিন্তু এটা আমার সহ্য হওয়ার নয়। আমি তখন তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলি, এই ঝর্ণা, ভয় করছেন কেন? নাকি আমার বুকে থাকার পরও কোনো দুশ্চিন্তা করতেছেন? কেন এমন করছেন কাল থেকে? ঝর্ণা তখন আমাকে খুব শক্ত করে চেপে ধরে, বুকের মধ্যে থেকে বলে, আমার কেন যেন খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কোনো এক সময় আপনি এসব কি ভুল ভেবে আমাকে একা রেখে চলে যাবেন। আমার মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন, যেটা আমাকে শান্তিতে রাখছে না। ঝর্ণার কথা শুনে আমার ভেতর খুব মারাত্মকভাবে আঘাত করে। এটা ও কী ভাবছে? আমি তো ওকে এসব কষ্ট দেওয়ার জন্য আমি আমার কাছে নিয়ে আসিনি। তাহলে ও এসবের ভিতর চিন্তা করে কেন এখনো কষ্ট পাচ্ছে? আমি তখন তার গালটা আস্তে করে মুখের ভিতর নিয়ে নিই, উষ্ণতার রসে ভিজিয়ে দিতে আর গালটা। তারপর তাকে বলি, আমি যদি আপনাকে কখনো এসব দিয়ে কষ্ট দিতে চাইতাম, তাহলে আমার কাছে আপনাকে আমি কখনো আনতে চাইতাম না। আমি আপনাকে বিয়ের আগে একটা ওয়াদা করেছিলাম, মনে আছে আপনার?
আপনাকে খুব সুখে ও আদরের মধ্যেই আমি রাখবো সারাটা জীবন। তবু আপনি আমাকে এসব ভেবে এত নিচু করছেন কেন, ঝর্ণা? আজ সকালে যখন আমার পাশে আপনাকে শাড়ি ছাড়া আপনাকে আমি দেখিনি, তখন আমার ভেতরটা কেমন হয়েছিল কি জানেন? আমি আর একটু দেরি হলে হয়তো হার্ট অ্যাটাকে মারা যেতে পারতাম, শুধু আপনাকে পাইনি বলে। যদি আমি চাইতাম আপনি হারিয়ে যান, আমার কোনো আপত্তি থাকতে, তাহলে আমি কিভাবে এতটা দুশ্চিন্তায় ভুগে থাকতাম? তবু কি আপনার সন্দেহ, দুশ্চিন্তা কাটবে না? ঝর্ণা, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার কাছে একটা নেয়ামত, যার শুকরিয়া, সিজদা ও নামাজ আদায় করা যাবে না। দুনিয়াতে শুকরিয়া করে তার শুকরিয়া মতোই হবে না। এত বড় পাওয়া জিনিস আমি কি এতটা নীচ করে ব্যবহার করব আমার সামনে? সেটা কখনোই না। আমি আপনাকে আমার সাথে জান্নাতে নিয়ে যেতে চাই। ঝর্ণা তখন বুক থেকে মাথা তুলে আমার দিকে তাকায়। তার তীক্ষ্ণ চাহনিটা খুব মারাত্মক গভীর ছিল, যার দিকে তাকিয়ে থাকলে হয়তো নিজেই ডুবে যেতাম অনেক গভীরে। ডুবে যেতাম না, আমি ডুবে গেছি। ঝর্ণা তখন আমাকে বলে, আপনি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া, যার কল্পনা আমি জীবনেও করিনি। সত্যি জীবনে এমন একটা মানুষ পাবো বলে। আমি তখন তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি। দুষ্টামির ছলে বলি, আমার খুব গভীর ভালোবাসা দরকার। ঝর্ণা তখন মুখটা কেমন যেন করে ফেলে, চিমটি কেটে আমার দিকে তাকিয়ে হাসে। তারপর মুখ ফুটে বলে, থুর ফাজিল ছেলে একটা। কি সুন্দর একটা আবেগের মধ্যে ছিলাম, সেটা না। ওর এখন দরকার গভীর ভালোবাসা। যা শয়তান। আচ্ছা দেন না, খুব আহ্লাদি সুরে বলি আমি। ঝর্ণা মুখ বাঁকিয়ে বলে, দিব না আমি। পারলে ঠেকান। হুম, পারলে নিয়ে দেখান। আমি তখন তাকে কোলে করে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেই বিছানার উপরে। কোনো কথা বলার সুযোগ দেই না। গভীরভাবে চেপে ধরি তার ঠোঁট দুটো। আমার উষ্ণ ভেজা ঠোঁট দিয়ে পিষ্ট করতে থাকি তার নরম বুক। আমার নগ্ন বুকের সাথে যেন একটা বিরহের পরে ভালোবাসা দুজনের উতলে পড়ছে। দুজনেই নেমে যেতে থাকছি উষ্ণতার সাগরে। ধীরে ধীরে খুলতে থাকি তার নতুন লাল শাড়িটা, যেটা সকালে পড়েছিল আমাকে সাজায় দেখার জন্য। কোনো বাধা মানছি না দুজনে। আসলে ও সে চাইছে আমি তাকে খুব ঘনিষ্ঠভাবে নিয়ে যাই, অনেক গভীরে। কোনো বাধা নেই তার পক্ষ থেকে। তাকে সম্পূর্ণভাবে নিয়ে নেই আমার উপরে। পাগল করে দিতে থাকি তার ঠোঁটের উপরে, যেন দুজন ছাড়তে চাইছি না দুজনের ঠোঁট। আমি তখন তার নগ্ন পিঠে হাত বুলিয়ে দিতে থাকি ধীরে ধীরে। সে তখন বলে ওঠে তার এখন অনেক গভীর ভালোবাসা চাই। আমি তাকে নিয়ে যেতে থাকি অনেক গভীর ভালোবাসার দিকে, যেখানে দুজনের মিলন হয় দুটো নরম অস্তিত্বের। হারিয়ে যাই দুজনে উষ্ণ ভালোবাসার গভীর সাগরে, অনেক গভীরে। দুজনে তখনও নগ্নভাবে লেপ্টে আছি দুজনের সাথে। ও তখন হাত বুলিয়ে দিচ্ছে আমার বুকের উপরে। অনেকক্ষণ পর ঝর্ণা বলে, ইমতি, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। কিছু মনে করবেন না তো? আপনি তো মনে হয় কখনো আমার খারাপের জন্য কিছু বলেন না, অথবা আমার মন খারাপ হয় এমনও কিছু না, সুতরাং নির্দ্বিধায় বলতে পারেন। আপনাকে আমার কেন যেন এখন মনে হচ্ছে না আপনি আমার ছোট। মনে হচ্ছে আমার অস্তিত্বের একটা টুকরো। তার মুখে হঠাৎ এমন কথা শুনে আমার পুরো শরীর যেন থমকে যায়। কথাটা আমি তখনও ঠিক ভালো করে বুঝতে পারিনি। ঝর্ণা কি কোনো কথা বলল আমার সাথে? আমি তখন তার দিকে অনেক বড় বড় চোখ করে তাকাই। আপনার ছোট মানে? হ্যাঁ, আপনি আমার ছোট। আরে ভয় পাওয়ার দরকার নাই। আমি তো এসব নিয়ে কোনো কিছু ভাবি না, কিছু মনে করি না। এমনি হঠাৎ এখন এই কথাটা মনে পড়লো তাই। এটা নিয়ে এত কিছু ভাবার কোনো দরকার নাই। বাদ দেন। কিন্তু আমি যেন একটা বিশাল দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, এটা আপনাকে কে বলল আমি যে আপনার ছোট? কেউ বলেনি, তবে আমি জানি আপনি আমার ছোট।
কিন্তু আমি আমার ছোটটাকেই চাই। সারা জীবন, সারা জীবন এই বুকের সাথে লেগে থাকতে চাই। রাখবেন না আমাকে? আমি তখন কি বলবো ঠিক কিছুই বুঝতে পারছিলাম না। মুখে যে আমার তাড়া আবার লেগে যাচ্ছে। আজকে কি হচ্ছে আমার সাথে ঠিক কিছু বুঝতেই পারছি না। তাকে যে এই ব্যাপারে আবার জিজ্ঞেস করব সেটাও করতে পারছি না। তবে আস্তে আস্তে ঝর্ণাকে জড়িয়ে ধরার হাতটা ঢিলে হয়ে আসছে আমার। ঝর্ণা তখন হয়তো বুঝতে পারে কথা শোনার পরে আমি ঠিক নেই, কিন্তু ঝর্ণা আমাকে এমন অবস্থায় দেখতে চায় না। ও তখন ঠোঁটের কোণে চুমু খেয়ে বলে, ইমতি, আমি কি এমন দেখার জন্য এই কথাটা বলেছি? আমি তো সব মেনে নিয়েছি। আমার সমস্যা নেই তো। কিন্তু আমি যেন একটা ঘোরের মধ্যে পড়ে গেছি। ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। ঝর্ণার দিকে তাকিয়ে বললাম, কথাটা কি সত্য বলছেন ঝর্ণা? ও ইমতি, এসব নিয়ে কেন খাটছেন? আমি কথা বলতে গিয়ে বলেছি, আপনার গোমরা মুখ দেখার জন্য বলিনি। আমি তো আপনাকে ভালোবাসি, তাই না? বয়স কিছুই না, কিন্তু একটা ভয় আমার, জানেন? কথাটা বলার পরে ঝর্ণার চোখ দুটো চিকচিক করে ওঠে। তবে আমি এখন কিছুটা বুঝতে পারছি এই বয়স নিয়ে কোনো একটা সমস্যা আছে। তখন ঝর্ণা বলে, আমার ভয় হয় আমার বাবা যদি আপনাকে খুঁজে পায়, তাহলে তো আপনাকে নিয়ে চলে যাবে। আমি তখন আটকে রেখে দিতে পারবো না, নিঃস্ব হয়ে যাব। হাজার হলেও আপনি ছোট, কিছু করার থাকবে না আমার। আমি তখন তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম। তবে প্রশ্ন করলাম না বয়স নিয়ে। তার নগ্ন বুকের উপরে আস্তে করে চাপ দিয়ে বুলিয়ে দিয়ে বললাম, হুম, কেউ পারবে না নিতে। আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কোনো চিন্তা করতে হবে না। খুব ভালোবাসবেন তাহলেই হবে। না, আমি মানতে পারি না। এত ভয়ে আছি বলে কথাটা বলে দিয়েছি, না হলে বলতাম না। আমি তখন ঝর্ণাকে বলি, ঠিক আছে, এখন এসব কথা রাখেন। ঠোঁটটা ভিজিয়ে দেন খুব করে। ঝর্ণা তখন তার নরম ঠোঁটটা ডুবিয়ে দেয় আমার ঠোঁটের ভেতরে। সেই উষ্ণতার রসে ভিজিয়ে দিতে থাকে আমার ঠোঁট। অনেকক্ষণ ভালোবাসা দেওয়ার পর ঝর্ণা আমাকে বলে, আজকে দুজনে একসাথে গোসল করব। করবেন আমার সাথে? আমি তখন মনের ভিতর লুকিয়ে লুকিয়ে হাসি। একটা কথা মনে পড়ে যায়। ঝর্ণা আমাকে একদিন বলেছিল, বিয়ের পরে আমাদের দুজনের একসাথে হতে অনেক সময় লাগতে পারে। কিন্তু এখন যা দেখছি, ঝর্ণা আমার চেয়ে বেশি এগিয়ে। আমাকে নিজ থেকে কিছু একটা করতে হচ্ছে বলে মনে হয় না। আমি ভেবেছিলাম বলবো হয়তো একসাথে গোসল করার কথা, কিন্তু এই যে দেখছি না বলার আগে সব পেয়ে গেলাম। আমি তখন তার নরম গালে চুমু খেয়ে বলি, হ্যাঁ করব। কিন্তু কি করে করব না করব সেটা বলবো না, বলতে পারছি না। ঝর্ণা তখন আমাকে চিমটি কাটে। বলতে হবে না বদমাস। আমার সাথে গোসল করতে ঢুকিস, তারপর দেখা যাবে। আমি তো হাসি, এটা তৃপ্তির হাসি আমার। ঝর্ণা আমার কাছ থেকে চলে যায় রান্না করার জন্য। গায়ে জড়িয়ে নেয় সেই লাল শাড়িটা অর্ধনগ্নভাবে। আহ, কি দারুণ দেখতে ছিল সেই দৃশ্যটা। খোলামেলা চুল, নগ্ন পিঠ, ভাতছাড়া শাড়ি, কিছু সঙ্গে জন্য তুলনা করতে পারছিলাম না। এক অদ্ভুত টান কাজ করছিল তাকে দেখে এভাবে। আমিও পেছন পেছন গেলাম তার সাথে রান্নাঘরে। এক জায়গায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়েছিলাম তার দিকে। চোখ যেন মোর পলক পড়ছে না। তার দিকে তাকিয়ে পরোক্ষ করছি এক একটা অস্তিত্ব। কাজল মাখা টানা চোখ, মায়াবী একখানা মুখ, যার প্রতিটা স্পর্শে লুকিয়ে আছে অজানা কিছু ভালোবাসা। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঝর্ণা বলে, এইভাবে তাকিয়ে কি দেখেন আমাকে? আপনাকে দেখছি। কাল সারা রাত দেখলেন, একটু আগেও দেখলেন আমাকে, সবকিছু। তারপরও যেন মন ভরেনি। আরও দেখতে হচ্ছে? আপনাকে ভালোবেসে মন কবে ভরেছে শুনি একটু? যা কোনোদিন ভরেনি, কোনোদিন ভরবেও না। আপনাকেও ভালোবেসে আমার মন ভরে না। প্রতিটা মুহূর্তেই মুহূর্তেই ভালোবেসে লেপ্টে থাকতে ইচ্ছে করে। আপনাকে ব্লাউজ ছাড়া কী যে সুন্দর লাগছে জানেন? তার উপরে সাদা একটা মানুষের উপর লাল শাড়ি।
অর্ধনগ্নভাবে। অসাধারণ। এই সব কিছু কি উষ্ণ ভালোবাসা নিয়ে থাকবেন? মানে শুধু ফাঁক পেলেই হয়, তাই না? ইস, নিজে মনে হচ্ছে ভালোবাসা চায় না আমার কাছে। আপনি তো আমাকে জানেন, আমার না বলা ভাষাটাই হ্যাঁ শব্দে পরিণত হয়। সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে এত করে বোঝেন বলেই তো খুব গভীরে ভালোবাসি আপনাকে। আচ্ছা ঝর্ণা, একটু জড়িয়ে ধরি আপনাকে। ধরেন আমি মানা করেছি নাকি? কিন্তু হ্যাঁ, এখন যেন অতটা গভীর না হয়, তা না হলে দুপুরে না খেয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তাই করব। শুধু জড়িয়ে ধরে থাকবো। তাকে পেছন থেকে খুব শক্ত করে চেপে ধরি। কাঁধের চুল সরিয়ে মুখটা নিয়ে যাই তার গালের কাছে। তাকে জড়িয়ে ধরে বুঝতে পারি নিঃশ্বাস যেন তার ঘন হয়ে আসছে। হতে পারে সেও চাই, কিন্তু এখন আমি দিব না তাকে উষ্ণ ভালোবাসা। ঝর্ণা তখন একটা কথা বলে। আচ্ছা এমতি, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমি যদি কোনোদিন মা না হই তখন কি হবে? কথাটা শোনার পর আমি থমকে উঠলাম। এই কথাটা যেন আমি আগে কখনো ভাবিনি, কিন্তু ঠিক এই মুহূর্তে এই কথাটা শোনার পর আমার চোখের সামনে কয়েকটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। ইমতির বাঁধনটা ঢিলে হয়ে আসছে, নিজের ঘন শ্বাস থেমে আসছে যেন। তবুও সে আগের কথাটাই বলে। হুম হুম, আমার কিচ্ছু হবে না। এখন ঠিক যেমনটা ভালোবাসি তখনও ঠিক এমনটাই ভালোবাসবো। আমি কখনো আপনাকে কষ্ট দিয়ে বুঝিয়ে দিব না আপনার কাছে আমার কোনো স্বার্থ ছিল। বাচ্চা হয় না হবে না হয়নি এসব নিয়ে ভাবার দায়িত্ব আপনার না। এমনও তো হতে পারে আমিও আপনাকে মা বানাতে অক্ষম। তাহলে কি আপনি আমাকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের কাছে চলে যাবেন? বলেন আমাকে। ঝর্ণা এমন কথা শোনার পর স্থির হয়ে যায়। ইমতি বুঝতে পারে ঝর্ণা হয়তো আবার কাঁদছে। ইস, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। ইমতি তখন ঝর্ণাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। ঠিক তাই, ঝর্ণা চোখ দুটো চিকচিক করছে। ইমতি তখন মুচকি হাসে, আস্তে করে নিজের ঠোঁট দুটো নিয়ে যায় ঝর্ণার ঠোঁটের কাছে, জিহ্বা দিয়ে চেটে ভিজিয়ে দেয় দুটো ঠোঁট। ঝর্ণা তখন বলে, আমার কেন যেন মনে হয় আমি আপনার যোগ্যই না। ইমতি তখন চোখ রাঙিয়ে ওঠে, রাগান্বিত কণ্ঠে বলে, দেখ, তুই এখন আমার বউ। এসব আজে বাজে কথা বলবি তো মেরে হাড্ডিগুড্ডি ভেঙে গরুর মাংসের সাথে সাথে ভুনা করে খাবো। এসব কি কথা? কে কার যোগ্য না, হ্যাঁ? এখন তো শুনছি আপনি নাকি আমার বড়। তাহলে না ইমতি, এসব বলে আমাকে লজ্জা দিবেন না। আমি ছোট নিয়ে কখনো আপনাকে ঝামেলা করিনি, করতে চাই না, করবও না। এসব আমার কাছে কোনো কিছুই না। আপনাকে যে জীবনে পেয়েছি আমি, এটা আমার কাছে এক অপূরণীয় সংবাদ, যা আপনাকে ছোঁয়ার পরও আমার বিশ্বাস হয় না। আমি সত্যি অনেক ভাগ্যবতী। এই গর্ব যেন সারাটা জীবন থাকে। আমি তাই চেষ্টা করব। তবে আমি আপনাকে এখনো বিশ্বাস করি না। কখন না জানি কোন মেয়েকে পটিয়ে ফেলেন, বিশ্বাস নেই। এমনি তো আপনাকে মেয়েরা দেখলে কেমন যেন করে। আমার যা গা জ্বলা করে। আবার আপনি পড়তে যাচ্ছেন কলেজে, যদি আমার চেয়ে কোনো সুন্দরী মেয়ে দেখে আপনার পছন্দ হয়ে যায়, তখন আমার কি হবে? ঝর্ণা, আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? আমি আপনি থাকা সত্ত্বেও অন্য মেয়েকে পছন্দ করব মানে? কেন এই 4টা বছরে কোনো মেয়েকে আমি পছন্দ করেছি নাকি কাউকে পটিয়েছি? আপনি না হয় না করলেন, কিন্তু মেয়েরা তো আপনাকে করতে পারে। তখন কি আমার গা জ্বলবে না? কে পছন্দ করলো কিংবা না করলেও আমার সেটা দেখার বিষয় না। আমি ব্যস্ত থেকে মুক্ত হলে আপনার কথাই ভাবি এবং ভাবব। কারণ আমি আপনাকে অনেক 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 ভালোবাসি। আচ্ছা দেখা যাবে। আমি এই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না। তখনকার মতো কথা ওখানেই বন্ধ করে দিলাম। তাকে মুক্ত করলাম কাজের জন্য। তবু আমি আমার জ্বালানোর কাজ চালু করে রেখেছি। কখনো শাড়ি টেনে খুলে দিচ্ছি, চুল এলোমেলো করে দিচ্ছি, বুকে হাত দিয়ে বিরক্ত করছি, কখনো কখনো বা চেপে ধরছি পেছন থেকে খুব শক্ত করে। ও যে বিরক্ত হচ্ছে না তা কিন্তু নয়, তবে সে কিন্তু মনে মনে চাচ্ছে আমি তাকে বিরক্ত করি। এটা আমি খুব ভালো করেই জানি। সে আমার কাছে এই মুহূর্তের বিরক্তগুলো চায়। মুখে হয়তো না বলছে, কিন্তু
তার ভেতর থেকে চাইছে আরও জ্বালাচ্ছি না কেন। আমি তার মনের ভালোবাসা ও চোখের ভাষা দুটোই বুঝতে পারি। রান্না শেষে দুজনেই যাচ্ছিলাম গোসল করতে। জীবনের প্রথম এমন এক অবস্থায় আমরা দুজনে, যে একসময় কল্পনা ছিল, এখন তা বাস্তবে। গোসলের সময় লেপ্টে আছি দুজনে এক অস্বাভাবিক উষ্ণতার মাঝে, যেন প্রতিটা স্পর্শ কাঁপিয়ে তুলছে দুজনকে, গভীর থেকে গভীরে নিয়ে যাচ্ছে দুজনের ভালোবাসা। উষ্ণতার ভালোবাসা শেষ করতে ইচ্ছে হয় না, ডুবে থেকে যেন সময় পার করে দিতে ইচ্ছা করে। গোসল শেষে দুজন একসঙ্গে বের হলাম, কিন্তু গোসলের পরে তাকে যে ভেজা অবস্থায় এতটাই সুন্দরী লাগে যে আমার বিশ্বাসকে আবার উল্টিয়ে দেয়। আমি এবার চোখ ফেরাতে যেন পারলাম না। তার ভেজা চুল, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে ফর্সা শরীরের চামড়ায়। এমন দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল পেছন থেকে আমার। ঠিক তাই করি। ঝর্ণা বিরক্ত হয় না, বরং সে সবসময় আমার কাছ থেকে এমন ভালোবাসায় আশা করে। দুপুরে আমার আবদার ছিল তার হাতে খাবো, তবে আরও একটি আবদার করেছিলাম, যা এখন উল্লেখ করতে পারছি না। সেটা ঝর্ণা দিবে বলেছে, তবে দেয়নি। কেন যেন সে আমাকে মনে করে। আমি হয়তো তার অনেক উষ্ণতা কিংবা ভালোবাসাতে ইতস্ত করতে পারি। আমি কিছু বলিনি, বলবো না। হতে পারে কিছুদিন পর তার এই ধারণা উল্টিয়ে যাবে। আমি তার কাছে কী চাই, কিন্তু সে আমাকে নিয়ে সবসময় গল্প গবেষণা করে। আমি কি করে তার থেকে ভালোবাসা পাবো, কোন ভালোবাসাতে আমি সবচেয়ে বেশি সুখ পাবো, কি করে সবসময় তাকে নিয়ে ভাববো, এমন গবেষণা তার ভেতর সবসময় হতেই থাকে। আমারও খুব ভালো লাগে কেউ একজন আমাকে নিয়ে গবেষণা করে। আমি কি করে সুখে থাকবো, কি করে সুখ পাবো তা নিয়ে ভাবে। এমন একজন সঙ্গিনী পাওয়া একজন পুরুষের বড়ই ভাগ্যের ব্যাপার। আমি খাবার দাবার শেষ করে বারান্দায় আসলাম মুখ মুছতে। মনটা আমার খুব ফুরফুরে ছিল, যা হয়তো প্রকাশ করার মতো শক্তি আমার ছিল না তখন। এত ভালোবাসা, উষ্ণতার মাঝে মন খারাপ থাকবে কিংবা আমি কোনো অন্যমনস্কের মধ্যে থাকবো তা তো হয় না। তবে এই বারান্দায় যাওয়া যেন আমার জন্য এটা কাল হয়ে দাঁড়ালো, যা আমি ঠিক কয়েক সেকেন্ড আগেও কল্পনা করতে পারিনি। বারান্দাতে যাওয়ার পর আমি যখন দেখি রাস্তার দিকে তাকিয়ে, বাসা থেকে একটু দূরে একটা কালো গাড়ি পার্কিং করা, যে গাড়িটা আমার ভিতর দুমড়ে মুচড়ে দেয়। মুহূর্তে যেন আমার বুকের মনটা আতঙ্কে ঘিরে বসে। আমি তখন ঝর্ণাকে ডাকতে গিয়েও ডাকতে পারি না, গলার ভেতর থেকে আমার শব্দগুলো আটকে যাচ্ছে। তখন নিজেকে কন্ট্রোল করে ঘরের ভিতরে যাই, তবে এখন আগের সে অবস্থা আমার ভিতরে নেই। ঘরে ঢোকার পরে ঝর্ণার চেহারাটা সামনে আসার পরেই আবারও আতঙ্কে দুমড়ে যেতে শুরু করি। এখন আমার সত্যি মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করেছি। ঝর্ণা এখন আমার কাছে সেফ মনে হচ্ছে না, এমনকি আমার জীবনটা সম্ভবত আতঙ্কের ভিতরে পড়ে গেছে। আমি আমাকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি স্বর্ণাকে নিয়ে। আমার কিছু হয়ে গেলে ওর অনেক বড় ক্ষতি হবে, এমনকি তার নিজের ক্ষতি মানে তারও অনেক বড় ক্ষতি। তাৎক্ষণিকভাবে আমার মাথায় কিছু আসছিল না, মুখের ভিতর হাসিটাও টানতে পারছিলাম না। সব কিছু যেন আমার ভিতরে জ্বলছে। বিছানায় বসার সময় ঝর্ণা আমাকে বেশ কয়েকবার দেখেছিল। তার চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম আমাকে সে পরোক্ষ করছে, কিন্তু তখন হয়তো কিছুই বলেনি। সেও যখন সবকিছু গুছিয়ে বিছানায় আসে, আমার মাথাটা টেনে নেয় তার বুকের ভেতর। আমি তখন তাকে বলি, ঝর্ণা, আপনার উরুতে আমি মাথা রাখি। ঝর্ণা তখন হেসে বলে, এটার জন্য অনুমতি চাওয়ার কি দরকার? আসেন, মাথা রাখেন। মাথাটা রাখার পরে চোখ বন্ধ করে শুয়ে আছি। ঝর্ণা তার হাত বুলিয়ে দিচ্ছে আমার মাথার উপরে। আমি চোখ বন্ধ করে বুঝতে পারছি সে আমাকে খুব গভীরভাবে দেখছে, হয়তো কিছু বোঝার চেষ্টা করছে। আমি হঠাৎ এভাবে চুপ হয়ে গেলাম কেন? কিন্তু সত্যি যদি প্রশ্ন করে বসে, আমি কোনো উত্তর দিতে পারবো না। এর কোনো উত্তর আমার কাছে নেই। বেশ অনেকক্ষণ পর ঝর্ণা আমাকে বলে, ইমতি, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। মাত্র একটা কেন? আপনার মুখটা হঠাৎ করে এইভাবে অফ হয়ে গেল কেন? কি হয়েছে আপনার এই মুহূর্তে? আমি জানতাম এমন কোনো একটা প্রশ্ন আমাকে কিছুক্ষণের মধ্যে শুনতে হবে। তখন আমি
একটা কৃত্রিম হাসি মাখিয়ে বলি, আরে না, এমনি একটু চুপ করে আছি। খেয়ে উঠলাম তো। আপনি কি আমাকে নতুন করে জানতে বলছেন আপনাকে? আরে না, সত্যি বলছি আমি। ঠিক আছে, আমি আর কিছুই জিজ্ঞেস করব না। কখনো না কখনো আমি সত্যি ঠিকই জানতে পারবো। কখনো তো আমাকে কিছু লুকাতে পারেননি আপনি। পারলে না হয় একটা কথা ছিল। আমি তখন তার কথাগুলো কানের মধ্যে বারবার বাজাতে শুরু করলাম। হ্যাঁ, তা তো অবশ্যই। কোনো না কোনো এক সময় তাকে জানাতেই হবে। তবে সেটা আমি এখন বলতে পারছি না। তুমি তখন থেকে আমার ভেতরটা কেমন যেন হয়ে গেল। সেদিন আর নিজেকে জাগিয়ে তুলতে পারিনি। তাই বলে ঝর্ণাকে যে ইগনোর করেছি তাও নয়। তাকে ভাসিয়ে রেখেছে আমি কৃত্রিম ভালোবাসার মধ্যে, যা আমার জন্য খুবই একটা অসহ্যকর ব্যাপার ছিল। তখন নিজেকে বারবার প্রশ্ন করেছিলাম, আমি এইভাবে ঝর্ণাকে ধোঁকা দিচ্ছি না তো? তার কৃত্রিম ভালোবাসা পাওয়ার কথা না। তাহলে তাকে আমি এই ভালোবাসাতে কেন বসিয়ে রেখেছি? আমার ভেতর থেকে কোনো উত্তর ফিরে আসেনি। নিজেকে ২-১ দিনের মধ্যে গুছিয়ে তুলতে পারলেও ঠিক সেই উষ্ণতা ভালোবাসা ফিরিয়ে আমি কোনোভাবে আনতে পারছি না। বারবার ভেতরটা আতঙ্কে ধুয়ে মুছে যাচ্ছে আমার। তারপর সময় চলে আসে কলেজে ভর্তি হবার। ঝর্ণাও বারবার তাগিদ দিয়ে যাচ্ছে, কিন্তু আমি তার প্রতিউত্তরে দিচ্ছি না। আমার এখন কেন যেন মনে হচ্ছে এই শহরটা আমার জন্য খুব বিপজ্জনক হয়ে গেছে। আমার জন্য নয়, আমার সঙ্গিনী ঝর্ণার জন্য। আমার কিছু হয়ে যাওয়া মানে ঝর্ণার একা হয়ে যাওয়া। তারপরের পরিস্থিতি আমি কল্পনা করতে চাই না। আর আমার কিছু হয়ে গেলে সে যাবে কোথায়? এটা ভাবলে আমার মাথা পুরো ব্যথা হয়ে ওঠে। আমি কোনোদিন ভাবতে পারিনি এমন একটা মুহূর্তে এরকম একটা বিপদ চোখের সামনে ভেসে উঠবে। ঝর্ণা আমাকে সন্ধ্যায় নিয়ে বসে। সে জানতে চায় আমি পড়াশোনা কেন করতে চাচ্ছি না। তার সাথে তো আমার এটা কথা ছিল না। কথা ছিল বিয়ের পর আমি পড়াশোনা চালু রাখবো। এখন কেন পিছু হচ্ছি? আমি ছোট বাচ্চার মতো তখন নিশ্চুপ হয়েছিলাম। কোনো জবাব পাচ্ছিলাম না খুঁজে আমি। তাই ছোট বাচ্চার মতো কান্নার একটা ভান করে বসি। খুব আহ্লাদি সুরেই বলতে থাকি, না ঝর্ণা না, আমি আর পড়াশোনা করব না। আমি আপনার কাছে ২৪ ঘন্টা থাকতে চাই। আপনাকে একা রেখে আমি এক মুহূর্ত নড়ব না। ঝর্ণা তখন আমার গালে হাত রাখে, তারপর মুচকি হাসি দিয়ে বলে, ইমতি, আপনি আমাকে কি ওয়াদা করেছিলেন ভুলে গেছেন? আপনি না আমাকে বলেছেন আপনি অনেক বড় হবেন, আমাকে একজন গর্বিত স্ত্রী হিসেবে স্বীকৃতি করবেন। আপনি কি আমাকে বলেননি আপনি অনেক বড় হয়ে আমাকে গর্ব করার মতো অনেক কিছু অর্জন করে দেবেন? এসব কি তাহলে এখন ঠকাতে দিয়ে যাচ্ছেন? আমি ঝর্ণার দিকে তাকাই। তার মুখে তখনও মুচকি হাসি লেগে আছে। বুঝতে পারছি সে আমাকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু আমি কেন চাইছি না তাকে ছাড়তে, সেটা তো সে বুঝতে পারছে না। আমি তখন তাকে বলি, তাহলে আমার সাথে প্রতিদিন কলেজে যেতে হবে। আমার যতক্ষণে ছুটি হবে, যতক্ষণ না ক্লাস শেষ হবে, ততক্ষণ আপনি কলেজে অপেক্ষা করবেন আমার জন্য। ঝর্ণা তখন হেসে বলে, ওরে পাগল, আপনাকে সব বলতে হবে না। আমি আগে থেকেই ভেবে রেখেছি। পাগল নাকি? আপনাকে আমি একা ছাড়বো? কখনোই না। মাঝে মাঝে ক্লাসে যেয়ে চেক দিয়ে আসবো কোনো মেয়ের দিকে তাকাতাকি করছেন কিনা বা কথা বলছেন কিনা। নিয়ে যাব সঙ্গে, নিয়ে আসবো সঙ্গে। বুঝলেন আমার পাগলটা? এবার যেন একটা তৃপ্তির হাসি ছাড়লাম আমি। তবে কেন যেন মনে হচ্ছে এই হাসিটা অনেক দিন পরে হাসছি। আমি তখন ভাবলাম, ঝর্ণা একজন ভার্সিটি পড়ুয়া মেয়ে। আর কিছুদিন পরেই হয়তো তার অনার্স কমপ্লিট হয়ে যেত। কিন্তু সে আমার জন্য সেটা বিসর্জন করেছে। পুরোপুরি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি। এমনকি যেটা আমি জানতাম না সেটা ও জানে। তবে এর মধ্যে বিশাল একটা অজানা কথা ছিল, যেটা ছিল আমার ধারণা ও আমার পরিবারের কথা। আর সেটা হলো আমার বয়স নিয়ে। কিন্তু এই নিয়ে ঝর্ণার সাথে আমার দ্বিতীয়বার কোনো কথা হয়নি। আমার জানা হয়নি সে এসব কথা জানলো কোথায় থেকে। এখন এসব ভাবতেও চাচ্ছি না। সেদিন রাত্রে ঝর্ণা আমার কাছে উষ্ণতা চায়। খুব করেছে নিয়েছিল। আমি না করিনি তাকে। দিয়েছিলাম ভালোবাসা মাখিয়ে। তবে রাতে একটি ঘটনা ঘটে যায় আমার সাথে। আমি তখন ঝর্ণার সাথে লেপ্টে ঘুমিয়ে আছি। ও আমার নগ্ন বুকে বিভোর ঘুমে মগ্ন। আমিও শোপে আছি তার সাথে। কিন্তু আমার ঘুমটা অত গভীরে নেই। ঠিক মাঝরাতে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুমটা ভালো করে ভাঙার পর বুঝতে পারি
একটা দড়ি টানের শব্দ আসছে বারান্দা থেকে। আমি প্রথমে ভয় পেয়ে যাই। হঠাৎ বারান্দা থেকে এমন শব্দ আসছে কেন? ঝর্ণাকে তখন আস্তে করে বুক থেকে সরিয়ে বিছানায় রাখি। আমি ধীরে ধীরে হাঁটা দিলাম বারান্দার দিকে। বারান্দায় যাওয়ার পর মারাত্মকভাবে চমকে যাই। একটা সাদা চিকেন দড়ির বাহির থেকে এসে আমার বারান্দায় পড়েছে। এমনকি এই সাদা চিকন দড়ির মাথায় একটা সাদা কাগজ মোড়ানো, তাও আবার একটা ছোট্ট ঢিলের সাথে। ঠিক তখনই খেয়াল করি বাসার সামনে থেকে একটা লোক হেঁটে চলে গেল। তবে সেই লোকটা বেশ কয়েকবার পিছন ঘুরেছিল আমার বারান্দার দিকে তাকিয়ে। ব্যাপারটা আমার বুঝতে বাকি নেই। আমি তখন সেই কাগজটা হাতে নেই। খারাপ আর যা দেখি তা কখনো আমার কল্পনাতেও ছিল না। এসআই, তুমি নিশ্চয়ই চাও একটা নিরাপদ জীবন, একটা সুখী জীবন, একটা ভালোবাসাময় জীবন, এমনকি সবগুলো ঝর্ণার সাথে। তবে সত্যি যদি চেয়ে থাকো তাহলে আমাদের কাছে আত্মসমর্পণ করে ফেলো। আমরা তোমার কোনো ক্ষতি করব না, এমনকি তোমার ঝর্ণারও না। তোমার যা উত্তর, উত্তরটা উল্টো পিঠে লিখে আগামীকাল এই সময়ে এই কাগজটা বাইরে ফেলে দিবে। তাহলে তুমিও নিরাপদে থাকবে, তোমার ঝর্ণাও নিরাপদ থাকবে, এবং উপকার হবে আমাদেরও। সালাম। কথাগুলো পড়ার পরে আমার পুরো শরীর কাঁপছিল, যেন আমার পায়ের তলা থেকে দুনিয়াই সরে গেছে। আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। সুখে থাকা ইচ্ছার পরেও যদি এমন একটা বিপদ আসে যেটা আমার পক্ষে সামলানো মোটেও সম্ভব না, তাহলে নিজেকে মৃত্যু অবস্থায় দেখতে পাই। এখানে যদি আমাকে হুমকি দেওয়া হতো আমি মেনে নিতাম, কিন্তু এখানে ঝর্ণাকে টানা হয়ে গেছে, যেটা আমার জন্য সবচেয়ে বড় দুর্বল একটা জায়গা। আমি ঠিক কী করব বুঝে উঠতে পারছিলাম না। হাতের মুঠোয় কাগজটা নিয়ে গ্রিলে হাত দিয়ে ভাবছি গভীরভাবে। ঠিক এমন সময় আচমকাভাবে ঝর্ণা পেছন থেকে আমাকে চেপে ধরে। তার নরম হাত ধীরে ধীরে টেনে নিয়ে যায় আমার তলপেটের দিকে। পুরো শরীর ঝাঁকুনি খায় আমার। আমি তখন ভয় পেয়ে যাই। এখন যদি ঝর্ণা আমার এই কাগজটা দেখে ফেলে, তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে ভেবে পাচ্ছি না। হাতের মুঠোয় কাগজটা নিয়ে ঝর্ণার দিকে ঘুরলাম। খুব শক্ত করে লেপ্টে নিলাম আমার সাথে। দুটো নগ্ন বুক যেন একই দেহে পরিণত হয়ে গেছে। তার গালে একটা চুমু খেয়ে বলি, উঠে গেলেন যে? ঝর্ণা তখন অভিমানী সুরে বলে, কথা বলবো না আপনার সাথে আমি। নিজে আমাকে একা ফেলে বারান্দায় দাঁড়িয়ে আছে, সেটা কিছুই না। এত রাতে কাকে দেখছেন বারান্দায় দাঁড়িয়ে, তাও আবার কাপড় ছাড়া? কি কাহিনীটা কি? আমি তখন হাসি। হেসে বলি, ধুর পাগলি, তোকে খুলে খুলে দেখি তাও আমার মন ভরে না, আবার এত রাতে অন্য কাউকে দেখতে আসবো? পাগল নাকি? বিশ্বাস নাই। আপনাকে আমার এমনিতেই ভয় লাগে। কখন না জানি বলে বসেন, ঝর্ণা আপনাকে আমার আর ভালো লাগছে না। তখন তো আমি মরেই যাব। এই কি বলছেন এসব? আমি তখন তাকে আরও শক্ত করে চেপে ধরি। আমার পাটা তখন তার দুই পায়ের নিচে ঠেলে দেই। তার পুরো ভারটা উঠিয়ে নেই আমার দুই পায়ের মধ্যে। কৌশলে হাতের কাগজটা বারান্দায় ফেলে দেই। সকালের আগে উঠে হয়তো সে কাগজটা আমার লুকাতে হবে, কিন্তু এখন তো ঝর্ণাকে ভালোবাসার মধ্য দিয়ে ঘরে নিয়ে যেতে হবে। দুটো ঠোঁট ডুবিয়ে তাকে ধীরে ধীরে ঘরে নিয়ে যাচ্ছি। খুব স্বাভাবিকভাবেই তাকে বিছানায় ফেলে দেই। ধীরে ধীরে উঠিয়ে নেই আমার উপরে, তবে খুব গভীরে নিয়ে যায় না, কারণ আমার ভেতরের অবস্থা এখন ভালো নেই। ঝর্ণাকে ওভাবে পাগল করতেও চাই না। যদি সে মন থেকে আমার ভালোবাসার উষ্ণতা না পায়, তাহলে সে তৃপ্ত হবে না। ঝর্ণা তখন আমার গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ইমতি, আপনি আমার থেকে খুব বড় কিছু লুকাচ্ছেন। আমি আপনার চেহারা দেখে বুঝতে পারছি। আমার তখন ভিতরের কলিজাটা চমকে ওঠে। তবুও তাকে মিথ্যা বলি, না গো, আমার কিচ্ছু হয়নি। শুধু একটা কথাই ভাবছি, আপনাকে আমি সুখ দিতে পারছি কিনা, আপনি আমার সুখে তৃপ্ত হচ্ছেন কিনা। ঝর্ণা তখন বলে, আপনাকে আমি কতবার বলেছি এই কথা। আপনার থেকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি সুখ পাই, যা কোনো দিন পাইনি, হয়তো পেতামও না আপনাকে না পেলে। এটা কি সত্যি ঝর্ণা? হ্যাঁ, একদম খাঁটি সত্যি। আমি তখন আস্তে করে হাত বুলিয়ে দিই বুকের উপরে। তারপর বলি, আমি এখন এই বুকে ঘুমাতে চাই, দিবেন ঘুমাতে?
এটা চাইতে হবে না। আমি এখন আপনাকে দিব আমার বুকে ঘুমাতে। ঝর্ণার নরম বুকে মাথা রেখে আমি হালকা ঘুমে নিজেকে মগ্ন রাখি, যেন ঝর্ণা ওঠার আগে আমি উঠে সে কাগজটা আড়াল করতে পারি। সারাটা রাত কেটেছে সেই একই চিন্তায়। সকালবেলায় যখন ঝর্ণার ঘুম ভেঙে যায়, ও তখন ধীরে ধীরে আমার মাথাটা বালিশে রাখতে চাচ্ছিল, কিন্তু তার চোখটা আমার মুখের দিকে আটকে যায়। আমি ঘেমে পুরো জবজবে হয়ে গেছি। ঝর্ণা তখন আমার পুরো মুখটা মুছে দিতে দিতে বলে, এ কি, আপনি এত ঘেমে গেছেন কেন? পুরোটা মুখ আপনার ঘামের পানি। যেন কেমন মনে হচ্ছে মুখটা ধুয়ে এসেছেন পানি দিয়ে। ঝর্ণা মারাত্মক চিন্তায় পড়ে যায়, অস্থির হয়ে যায় পুরোভাবে। আমি তখন বলি, ঘুমের মধ্যে হয়তো ঘেমে গেছি। কিন্তু ঝর্ণা এটা মানতে রাজি না। ওর ধারণা আমার জ্বর এসেছিল, সেই জন্য জ্বর সারার সাথে সাথে হয়তো আমি ঘেমে গেছি। আমাকে খুব আহ্লাদে তার বুকের সাথে লেপ্টে ধরে। তার নিজেকে খুব অপরাধী লাগে। তার বুকের সাথে সারাটা রাত লেপ্টেছিলাম। এর মধ্যে আমার জ্বর এসেছিল, কিন্তু সে বুঝতে পারেনি। এটা তার ধারণা, কিন্তু আসলেও তো আমার জ্বর আসেনি। কেন ঘেমে গেছি তাও বলতে পারবো না। হতে পারে চিন্তার কারণে ঘেমে গেছি। ঝর্ণাকে তখন বলি, আপনি ফ্রেশ হয়ে আসেন। সারা রাত আপনার কাপড় ছাড়া দেখেছি। এখন একটু থ্রি পিস পরে আমার জন্য হালকা সাজবেন। আপনাকে সাজানো অবস্থায় দেখব। আমার মুখে হঠাৎ এমন কথা শুনে ঝর্ণা যে কত আনন্দ পায় তা সে নিজেও জানে না। খুব একটা দেরি করে না, আমাকে ছোট্ট একটা আদর দিয়ে চলে যায় আমার পছন্দের জিনিস করতে। কিন্তু সে যখনই বাথরুমে ঢুকে ফ্রেশ হতো, আমি তখন সুযোগটা পেয়ে যাই। আমিও তড়িঘড়ি করে বারান্দায় যাই সে কাগজটা লুকোতে। কিন্তু বারান্দায় যাওয়ার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি বারান্দার যাওয়ার আগ পর্যন্ত ভেবেছিলাম কাগজটা হয়তো সেই জায়গাতেই পাবো, কিন্তু এখন দেখি কাগজটা সেই জায়গাতেই নেই। আমার মাথা ঝিম ধরে উঠল, চোখের সামনে সব আবছা হয়ে আসছে। কিন্তু যখন গ্রিলের দিকে তাকিয়ে দেখি সেই চিকন দড়িটা তখনও ঠিক একই আছে, তখন একটু টনক নড়ে ওঠে আমার। আমি আবার খুঁজি পুরো বারান্দা, তবে অনেকক্ষণ পর আমার স্বস্তি মিলে। বারান্দার একটি চেয়ারের কোণে সেই কাগজটা লেগেছিল, হয়তো বাতাসে উড়ে গেছিল। কিন্তু এই ছোট কাগজটা যে আমাকে কতটা হয়রান করলো তা বোঝানো সম্ভব নয়। আমি তখন সেই কাগজ আর চিকন দইটা বারান্দার চেয়ারের পাটাতনের নিচে লুকিয়ে রাখি, যেন ঝর্ণা কোনোভাবে বুঝতে না পারে। ঘরে এসে লুঙ্গি পরি আমি, নিজেকে হালকা গোছাতে চাই। ঝর্ণা এমনিতেই আমার চেহারা দেখে বেশ চিন্তিত। ও ভাবছে আমার না জানি কি হয়ে গেছে, কিন্তু নিজেকে এত টেনশন থেকে মুক্ত করব কি করে আমি? সম্ভবত আমার জন্য হচ্ছে না। কৃত্রিম ভালোবাসায় কি আর সব কিছু লুকানো যায়? লুকানো যায় না, কারণ সে সবসময় পেয়ে এসেছে প্রকৃত ভালোবাসা। এখন সে কিছুটা হলেও বুঝতে পারছে তার সেই ভালোবাসার কমতি ঘটে গেছে, অথবা সে সেই টানটা পাচ্ছে না যেটা আগে ভালোবাসার মধ্যে ছিল। আমিও তো চাই তাকে সে ভালোবাসাটা দিতে, কিন্তু সে ভালোবাসার মাঝখানে আমার দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে এই চিন্তাটা, যাকে ফেলাও যাবে না, গিলাও যাবে না। এসব ভাবতে ভাবতে ঝর্ণা বাহির হয়ে আসে বাথরুম থেকে। গোসল করেনি, তবে তার শরীরটা হালকা ভেজা, পানিতে ধোয়া নতুন মুখ, ঘুমের সেই আভাস। অসম্ভব সুন্দর লাগছিল তাকে। এখন মনে হচ্ছিল তাকে জড়িয়ে ধরে খুব উষ্ণতায় ডুবে যেতে। কিন্তু তাকে তো আমি বলেছি সাজতে, হয়তো তাকে সাজানোর পরে আমি উষ্ণতায় ডুবে যাব। ঝর্ণাকে আমি তখন বলি, যেভাবে হালকা সাজতে বলেছি ঠিক তেমনই যেন আমি ফ্রেশ হয়ে আসার পরে দেখতে পাই। এই কথা বলার পরে আমি চলে যাই বাথরুমে, নিজেকে হালকা পানিতে মুক্ত করি কিছুটা চিন্তা থেকে। তবুও ভেবে পাচ্ছি না কি উত্তর দিব সে কাগজে, নাকি দুপুরের মধ্যেই চলে যাব ঝর্ণাকে নিয়ে এই এলাকা থেকে। চলে গিয়ে লাভ যে হবে মনে হয় না, হয়তো ওরা আবার পিছু নিয়ে নিতে পারে। কিছুই ভেবে পাচ্ছি না আমি। একা যেটা সিদ্ধান্ত নিব সেটার উপরে কোনো ভরসা পাচ্ছি না। যদি আমার সিদ্ধান্ত না ঠিক হয়, অথবা ঝর্ণার সাথে পরামর্শ করে যদি এমন একটা সিদ্ধান্ত পাই যা আমার একার সিদ্ধান্ত থেকে তার সিদ্ধান্তটাই অনেক বড় হবে, এই চিন্তা থেকে কিছু করতেও পারছি না। এমনকি ঝর্ণাকেও বলতে পারছি না। এটা তো ঝর্ণাকে বলা কোনোভাবেই সম্ভব না।
পারছি না আমি এখন আর ভাবতে। ফ্রেশ হয়ে ঘরে যাই আমি। ঘরে এসে দেখি ঝর্ণা আমার পছন্দ মতো সেজেছে। দারুণ লাগছে তাকে। আমি তখন ধীর পায়ে তার দিকে এগিয়ে যাই। তার পাশে আস্তে করে বসি। তারপর খুব নরম চোখে তার দিকে তাকাই একবার। তাকিয়ে দেখি কত গভীর ভালোবাসা মাখানো হয়েছে এই চেহারাতে, যার সব হক এবং অধিকার আমার। একটু একা চিন্তা করলে খুব হিংসা হয় আমার। এই ঝর্ণাকে যদি আমি না পেয়ে অন্য কেউ পেত, তাহলে কি হতো আমার? আমিও তো হতাশ হয়ে নিজেকে দুর্ভাগ্য বলে শেষ হয়ে যেতে পারতাম। কিন্তু আমার খোশনসিব, এমন ভালোবাসাটা শুধু আমি পেয়েছি। আমি তখন ঝর্ণার দিকে তাকিয়ে মুচকি হাসি। তারপর হাসতে হাসতে নিচের দিকে তাকাই। আবারও কিছু ভাবতে যাই আমি, কিন্তু তা আর ভাবা হয় না। ঝর্ণা তার হাতটা দিয়ে আমার হাত টেনে নেয় তার হাতের মুঠোয়। তারপর আমার হাতের উপরে আদর দিতে থাকে তার হাত দিয়ে। খুব শক্ত করে চেপে ধরে আমার হাতটা। এটার দ্বারা বোঝাতে চাই, আমি আপনাকে কোনোদিন ছাড়ব না। এমন শক্ত বাঁধনে বেঁধে রাখবো আপনাকে সারা জীবন। আমার চোখ দুটো তখন ঝিলিক মেরে ওঠে। হয়তো ভেতর থেকে আমার কান্না আসতে চায়। কেন আসতে চাই তা হয়তো ভেঙে বলা যাবে না, তবে খুব গভীর অনুভবের একটি কারণে। ঝর্ণা তখন আমার কানের কাছে এসে বলে, আমাকে কি একটু খুব শক্ত করে চেপে ধরা যায় না? এই সুন্দর সকালটা আপনার হতে চাচ্ছিলাম আমি, আপনাকে খুব ভেতরে নিয়ে, একদম ভেতরে। আমি তখন তাকে চেপে ধরি খুব শক্ত করে। ও আমার চাপ অনুভব করে, হালকা মৃদু স্বর বাহির করে, যা খুব স্পর্শকাতর। কিন্তু আর কিছু বলতে চায় না। নিজেকে ছেড়ে দিচ্ছিল আমার উপরে, যার মানে দাঁড়ায়, আপনার মন মতো আমাকে আদর করুন, যার গভীরতা অনেক। আমি তখন ধীরে ধীরে তার কানের দিকে যাই। আমার দুই ঠোঁট দিয়ে তার ঘাড়ের কাছে খেলছিলাম। আস্তে আস্তে উষ্ণ নিঃশ্বাস ছাড়ছি বারবার। তাকে পাগল করে দিতে ইচ্ছা করছিল। কোনো বাধা নেই সামনে। তারপর ধীরে ধীরে ঠোঁট নিয়ে যাই তার গালের দিকে, হালকা ভিজিয়ে দেই। আর অনুভব করতে পারি তার গলা থেকে ভেসে আসা গঙানি শব্দ, যা আমার ভেতরে ঝড় তুলছিল এক উষ্ণতার। খুব আস্তে করে ডুবিয়ে দেই তার ঠোঁটের ভিতর। পাগল করে দিতে থাকি তার ভালোবাসায়। সে যেন আর ছাড়তে চায় না। আমাকে খুব গভীরে ঢুকিয়ে নিতে চাই সে। আমি আস্তে আস্তে তার ভিতরে ঢুকে যেতে চাই গভীর ভালোবাসায়। ভালোবাসাগুলো উষ্ণতায় মাখিয়ে দেই তার বুকের ভেতর। ধীরে ধীরে আরও গভীরে যায়, যার গভীরের কোনো শেষ নেই। কিন্তু চরম একটি তৃপ্তি আছে। ঝর্ণাইয়ের মাঝে একটিবার কথা বলে, তবে খুব উত্তপ্ত, উত্তেজনা হয়ে। ইমতি, ভালোবাসি, আরো ভেতরে চাই আপনাকে আমি, আরো ভেতরে। আমি তখন তাকে নিয়ে যাই খুব গভীর ভালোবাসায়, যা সে চেয়েছিল। বুঝে না, তৃপ্তিকর ভালোবাসা শেষে একসাথে লেপ্টে আছি। আমি তখন হাত বুলিয়ে দিচ্ছি তার নগ্ন বুকে, মাঝে মাঝে চুমু খাচ্ছি তার নরম গালে। অনেকক্ষণ পর তার কানের কাছে একটা কথা বলি, ঝর্ণা, আমরা যদি কোনোদিন এই দুজনের সাক্ষাৎ না পেতাম, তাহলে কি হতো আমাদের? আমার এমন কথা শোনার পর ঝর্ণা অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। তারপর ঠোঁট দুটো হালকা বাঁকিয়ে বলে, জীবনটা অপূর্ণতায় ভরে থাকতো, যার আফসোস হয়তো আমি জীবনেও শেষ করতে পারতাম না। আমেরিকা তৃপ্তি করে হাসি মাখা মুখ তার দিকে ছড়িয়ে দিই। হালকা করে ছুঁয়ে দিয়ে তার ঠোঁটটা। সেদিনটা আমার খুব ভালোই কেটেছিল। সারাদিনই বলতে গেলে ভালোবাসায় ডুবেছিলাম। আর যাই হোক, জীবনে যে আমার এমন একটা মানুষ পাবো, আর সে মানুষটা আমাকে সারাটা দিন সুখের মধ্যে রাখবে, সেটা কল্পনা খুব কমই করেছি। কিন্তু আমি তখনও ভাবিনি আমার জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত অপেক্ষা করছে। রাতে শুরুর ভাগে আমি এটা চিন্তায় পড়ে গেলাম, ঠিক কী উত্তর দেব তাকে। আমার মাথা ঘেমে আসছিল। কোনো চিন্তা করে উত্তর খুঁজে পাচ্ছিলাম না। ঝর্ণা এতক্ষণ আমার বুকে ঘুমিয়ে গেছে। সারাদিনের ক্লান্তি শরীর তার। এত কিছুর পরে তাকেও আমি জোর করি না উষ্ণতার জন্য। সে আমার বুকে শান্তির ঘুম ঘুমাক, এটাই অনেক কিছু। কিন্তু এখন ঝর্ণাকে বুক থেকে সরিয়ে কিছু একটা লিখবো সেই কাগজে, সেই সুযোগটা পাওয়া আমার জন্য দুষ্কর ব্যাপার। ঘুম তখনও আসছিল না, তবে ডাইনিংয়ের ঘড়ির শব্দ বোঝা যায় এখন রাত 12টা বেজে গেছে। আর কিছুক্ষণ পরে হয়তো সেই লোকটা হাজির হবে উত্তর নেওয়ার জন্য। তবে কি উত্তর দিব? হঠাৎ আমার মনে পড়ে, ধরি মাছ না ছুঁই পানি, এমন একটা উত্তর দিতে হবে। কিন্তু ঝর্ণা,
তাকে তো বুক থেকে সরিয়ে খুব একটা বেশি সময় পাবো না। তার ঘুম ভাঙার পরে যদি তার পাশে আমাকে না দেখে, সে মারাত্মক চিন্তায় পড়ে যাবে। তবে উত্তরটা আমাকে দিতে হবে। আমি তখন ধীরে ধীরে ঝর্ণাকে বুক থেকে সরিয়ে বালিশে মাথায় রাখি। আস্তে করে বিছানা থেকে নিজেকে সরাই। ধীরে ধীরে বারান্দার সেই জায়গাতেই যাই, যেখানে কাগজ আর চিকন দড়িটা লুকিয়ে রেখেছিলাম। কলম আগেই তৈরি করে রেখেছিলাম ঘুমানোর আগে, কিন্তু উত্তর যা তৈরি করেছিলাম সেটা লিখতে পারছি না আমার হাত দিয়ে। এমনকি মাথাতেও আসছে না কি উত্তর তৈরি করেছিলাম। তবুও ধারণার উপরে লিখে দেই, তোমরা আবার আমার কাছে কি চাও, যার কারণে আমার পিছে আবার ধরেছ। এই লেখাটা লিখে দড়িতে পেঁচিয়ে দেই। খুব সাবধানে নিচে নামিয়ে দেই। অপেক্ষা আমার করতে ইচ্ছা করছিল, কিন্তু ভিতরে ঝর্ণা একা আছে। ঝর্ণার জন্য আর অপেক্ষা করলাম না। তার পাশে গিয়ে আবার শুয়ে পড়লাম, কিন্তু তাকে আর ধরিনি। বুক উপর করে আলাদা হয়ে শুয়ে আছি। গভীরভাবে ভাবছিলাম, আমি কাজটা কি ঠিক করলাম? যদি তারা উল্টো অ্যাকশন নেয়, আমার তো সামর্থ্য নেই তাদের বিপক্ষে দাঁড়ানোর। তখন কি করব আমি? কিছুই বুঝে উঠতে পারলাম না। এমন চিন্তায় থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে আমার ঘুম ভাঙে ঝর্ণার ডাকে। খুব স্বাভাবিকভাবে উঠে যাই আমি। উঠে হাসি দেই না, তাকে নরমভাবে জিজ্ঞেস করি না কেমন আছেন আপনি। এমনকি জড়িয়েও ধরি না, সোজা ফ্রেশ হতে চলে যাই। সকালের নাস্তাটাও আনমনে ভেবে করি। ঝর্ণা যে আমার এমন অবস্থা খেয়াল করছে না তা কিন্তু নয়, খুব ভালো করে আমার এসব পরখ করছে। কিন্তু হয়তো এখন কিছুই বলবে না। দুপুর থেকে তার সাথে হালকা মিশছি, কথা বলছি, খুনসুটি করছি, মাঝে মাঝে আদর করছি, কিন্তু আমি তাকে সেই টান দিতে পারছি না। এইভাবে প্রায় 4 দিন কেটে যায়। আর কোনো সমস্যা আমার চোখে পড়ে না। হয়তো আকাশে অনেক ঘন কালো মেঘ জমছে, হঠাৎ বৃষ্টি হবে, আর সেই বৃষ্টিটা আমাদের কোন দিকে ভাসিয়ে নিয়ে যাবে তাই এখন ভাববার বিষয়। তবে আমি এই কয়দিন নিজেকে গুছিয়ে নিয়েছি। ঝর্ণাকে সেই ভালোবাসাগুলো দিচ্ছি যা সে চাইতো আমার কাছে। এভাবে কলেজে ভর্তি হওয়ার সময় হয়ে আসে। ঝর্ণা চাপ দিতে থাকে। রেজাল্ট ভালো হওয়ার কারণে চান্স পেয়ে যাই, কিন্তু ঝর্ণা একটু বদলিয়ে যায়। সবসময় চোখে চোখে রাখা, কড়া শাসন করা, পড়াশোনা নিয়ে সবসময় মাতিয়ে রাখা, শুধু নির্দিষ্ট কিছু সময় আদর আর ভালোবাসা, আর কিছু সময় গভীর উষ্ণতা, আর বাকি সময়গুলো একজন কড়া অভিভাবক। আমার বেশ ভালোই লাগে। আমি এমনটা চেয়েছিলাম তার কাছে অনেক আগেই। তাকে বলেছিলাম বিয়ের পরে আমার পড়াশোনার প্রয়োজন হতে পারে, তখন কিন্তু মাঝে মাঝে আমাকে কড়া শাসন আর কড়া অভিভাবকের মধ্যে আয়ত্ত করে রাখবেন। ও আমার কথা শুনে হাসতো, বলতো। আমি কি আপনার উপরে কড়া শাসন করতে পারবো? আমি তখন বলতাম, কড়া শাসন আপনাকে করতে হবে, না হলে আমি বড় কিছু হতে পারবো না। ওর জবাব তখন ছিল, আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে আর বড় করতে আমার যা করার প্রয়োজন আমি সবই করব। শুধু আমাকে ভালোবাসিয়েন, তাহলেই হবে। ক্লাস শুরু হয়ে যায়। এই কয়েকদিন ধরে টানা ক্লাস করছি। ঝর্ণাও আমার সাথে প্রতিদিন আসে। বিল্ডিংয়ের পাশে ছোট্ট একটি ছাউনি আছে, তার উপর বিশাল গাছ। ঝর্ণা ওখানে বসে থাকে আমার ক্লাস শেষ না হওয়া পর্যন্ত। টিফিন টাইমে আমার সাথে খায়। আবার অনেকে মনে করে ঝর্ণা আমার বোন হয়তো, কিন্তু আমি হা হু করে চালিয়ে দেই। সঠিকভাবে বলি না সে আমার কে হয়। এভাবে চলতে থাকে বেশ কয়েকদিন। সব কিছু ভালোই চলছিল। তবে এর মধ্যে ঝর্ণাকে একটা কথা বলবো বলবো ভেবে বলাই হচ্ছিল না। ভয়ও লাগছে, যদি রেগে যায়, আবার যদি বিশ্বাস ভেঙে যায়। তবে আজ বলবো ভেবেছি। সন্ধ্যায় ঝর্ণা আমাকে ইংলিশ পড়াচ্ছিল। ওর পড়ানোটা আমার দারুণ লাগে। যাই বোঝাই যায় পড়ায়, আমার মাথায় ঠিক সেভাবে গেঁথে যায়। পড়া থেকে মনোযোগ সরিয়ে ঝর্ণাকে বলি, ঝর্ণা, একটা কথা বলবো? না, এখন পড়া পরে কথা হবে। না, শুনেন না আগে। আচ্ছা বলেন। বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি আমার দিকে একটা মেয়ে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে। খুব অস্বস্তিকর লাগে। যদিও আমি কখনো তাকাই না, তাও মাঝে মধ্যে চোখ পড়ে যায়। আর যখনই চোখ পড়ে তখনই দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। এটা একটা গা জ্বালা ব্যাপার। এই কথাগুলো বলার পরে খেয়াল করলাম ঝর্ণার চেহারাটা কেমন যেন হয়ে গেল। বলতে গেলে কুঁচকে গেছে। এই কুঁচকানোটা রাগের জন্য হতে পারে,
অথবা আমাকে জেরা করার জন্য। ঝর্ণা তখন আমাকে গম্ভীরভাবে জিজ্ঞেস করে। মেয়েটা দেখতে কেমন? আমি এমন প্রশ্ন শুনে একটু ভয় পেয়ে যাই। সেই মেয়ের চেহারা হালকা মনে করতে থাকি। সুন্দর নাকি কুৎসিত? সুন্দর তো কোনোভাবে বলা যাবে না। ঝর্ণার সামনে অন্তত সুন্দর বললে আমার খবর আছে রাত্রে। তাও আবার অন্য মেয়েকে। ঝর্ণাকে তখন বলি, আরে ধুর, তেমন ভালো না দেখতে। একদম মিথ্যা কথা বলবেন না, যা সত্যি সেটাই বলেন। কেমন দেখতে? সত্যি বলছি, আমি সুন্দর না। আর আপনার কাছে তো কিছুই না। ও আচ্ছা, তার মানে মেয়েটাকে ভালো করে দেখা হয়েছে, তাই না? আরে ধুর, চোখের সামনে যতটুকু পড়েছে ততটুকুই, এর চেয়ে বেশি না। আপনাকে তো সব কিছু শেয়ার করতে বলেন বলেই এই কথাটা শেয়ার করলাম। এমন মেজাজ করছেন কেন? ঝর্ণা আমার সামনে থেকে উঠে চলে যায়। আমি ভাবলাম কথাটা বলা নিশ্চয়ই ভুল হয়ে গেছে আমার। এটা একদম বলা ঠিক হয়নি। কেন যে মাঝে মধ্যে এতটাই আহাম্মকগিরি করি নিজেও বুঝতে পারি না। আমি বারান্দায় গেলাম। যেদিকে সে সোফাতে বসে আছে তার পাশে বসতে এখন ভয় লাগছে আমার। খুব রেগে আছে মনে হচ্ছে। তবুও সাহস করে তার পাশে বসি। পাশে বসে বলি, এমন করছেন কেন? এই কথাটা আপনার থেকে লুকাতাম না বলেই তো আপনাকে বলে দিয়েছি। ঝর্ণা তখন রেগে উত্তর দেয়, এই জন্যই আপনাকে আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না। আচ্ছা, মেয়েরা আপনার মধ্যে পায়টা কি বলেন তো আমাকে? কি পায় আপনার মধ্যে? বিয়ের আগেও আমি এমন একটা টেনশনে থাকতাম, এই বুঝি আপনাকে কেউ নিয়ে চলে গেল। বিয়ের পরেও যদি আমাকে ঠিক একই চিন্তায় থাকতে হয়, তাহলে আমি ঠিক থাকবো কি করে? আর আপনাকে বিশ্বাস করবোটা কি করে? বিয়ের পরেও আপনাকে মেয়েরা ছাড়ছে না। ঝর্ণা, এখানে আমার দোষ কি বলেন? আমি তো দেখতে অতটা সুন্দর না, তাও আমার দিকে মেয়েরা তাকায়। এটা কি আমার দোষ? হ্যাঁ, অবশ্যই আপনার দোষ। আপনাকে এত সেজে গুজে কে যেতে বলে, হ্যাঁ? আপনাকে না বলেছি আমি, যত হ্যান্ডসাম গিরি শুধু আমার সাথেই চলবে? কেন আপনার সাধারণ পোশাক পরে চলাফেরা করতে সমস্যা কি? সমস্যা নাকি? এত হ্যান্ডসাম গিরি দেখান বলেই তো মেয়েরা আপনার দিকে তাকায়। আচ্ছা, কালকে থেকে তাহলে সাধারণভাবে চলাফেরা করব। নো সাজুগুজু, নো হ্যান্ডসামগিরি। তবুও আপনাকে আমি বিশ্বাস করতে পারবো না। আমি কালকে আপনার সাথে যাব। মেয়েটাকে আমাকে দেখিয়ে দিবেন, তারপর ক্লাসে যাবেন। এখন তো ইচ্ছে করছে আপনার সাথে আমিও ক্লাস করি। না জানি ভেতরে কার সাথে কি ইটিস পিটিস করে বসেন। আগে জানলে আপনাকে সাথে করে আমি আবার কলেজে ভর্তি হতাম। আমি তখন হাসি একটু। তারপর ঝর্ণার গাল দুটো ধরে জোর করে চুমু বসিয়ে দেই। ও যদিও নিতে চায় না, আমি তাও জোর করে আরও অনেকগুলো দেই। এতে করে অন্তত তার রাগটা তো ভাঙবে। সেই দিনের রাতটা ভালোবাসায় কেটে গেছিল। রাতগুলো আমার ভালোবাসাতেই কাটে। কোনো রাত ভালোবাসা ছাড়া হয় না আমার। তবে এখন একটু চিন্তামুক্ত আমি। আমার মনে হয় তারা আমার পিছু ছেড়ে দিয়েছে। কিন্তু এখনও আমার মাথায় অনেকগুলো প্রশ্নের জট বাঁধেনি, যেগুলো উত্তর খুঁজতে গেলে আমাকে অনেক বিপদে পড়তে হতে পারে। এমনকি সেই প্রশ্নগুলো আমার মাথাতেও আসেনি এখনও। পরদিন সকালে ঝর্ণাকে নিয়ে কলেজে গেলাম। তবে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু মেয়েটাকে দেখতে পাইনি, তাই তাকে দেখানো হয়নি। ক্লাস শেষ করে ঝর্ণার কাছে আসলাম। তখন ঝর্ণা জিজ্ঞেস করলো, মেয়েটা এসেছে কিনা ক্লাসে। কিন্তু আমার উত্তরটা না হলো। কারণ মেয়েটা আজকে ক্লাসে আসেনি। পরপর দুদিন ক্লাসে এলো না। 3 দিনের দিন ঝর্ণা আর আমি গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ঠিক এমন সময় পেছন থেকে একটি মেয়ে আমাকে ডাক দিয়ে বসে। আমি তখন আকাশ থেকে পড়ি। তখন আমার মনে হচ্ছিল সর্বনাশের মাথায় বাড়ি। আমার আগে ঝর্ণা পেছনে তাকায়। একটা মেয়ের কণ্ঠে আমাকে ডাক দিল এতটাই মিষ্টি সুরে। কে হতে পারে মেয়েটা? আমিও পেছনে পেছনে তাকাই। তাকিয়ে দেখি সেই মেয়েটা। আমার তখন মনে হচ্ছিল আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাচ্ছি। ঝর্ণা তখন সেই মেয়েটার দিকে একবার আর আমার দিকে তাকাচ্ছে। এর মধ্যে আমাকে একবার প্রশ্ন করে ফেলেছে। এই মেয়েটাই কি সেই মেয়েটা? আমি চুপ করেছিলাম, কোনো উত্তর দেইনি। মেয়েটা যখন সামনে চলে আসে তখন ঝর্ণার সামনেই আমাকে প্রশ্ন করে। আমার তখন ঠোঁট কাঁপছিল। ঝর্ণার সামনে দাঁড়িয়ে থাকতেও যেন আমার ভয় করছে। মনে হচ্ছে আমি আজরাইলের সামনে দাঁড়িয়ে আছি এখন। যে কোনো মুহূর্তে জান কবজ হয়ে যেতে পারে। তবুও তোতলাতে তোতলাতে বলি, হ্যাঁ ক্লাসে তো যাবো একটু পরে।
আর এই মেয়েটা হলো তারপর বাকিটুকু মুখে আটকে যায় আমার। সেটা আমার আর বলতে হয় না, ঝর্ণা নিজেই বলে বসে। আমি ওর স্ত্রী হই। এই কথাটা শোনার পরে মেয়েটার চেহারাটা কেমন যেন হয়ে গেল। ও তখন বোধহয় কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আর বলেনি। শুধু বলল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। মেয়েটা চলে যায়। কিন্তু ঝর্ণার চোখ যে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে সেটা বলা সম্ভব নয়। কেমনভাবে তাকিয়ে আছে, যদিও ওর মুখটা ঢাকা, শুধু চোখটাই খোলা, তবু আমি বুঝতে পারছি ওর মুখের অবস্থাটা ভেতরে কেমন হয়ে আছে। আমাকে আজকে ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে মশলা বানিয়ে ভুনা করে খাবে, এটা বোঝা বাকি নেই আমার। শুধু আমাকে ঝর্ণা এটাই বলল। এখন ক্লাসে যান, আমি বসে আছি সেই জায়গায়। আমি তখন ইয়ানাফসি ইয়ানাফসি করতে করতে ক্লাসে গেলাম। আজকের পুরো ক্লাসে শুধু আমার একটাই চিন্তা মাথা ঘুরছে, বাসায় যাওয়ার পরে আমার আজকে কি হতে পারে। কল্পনা করতে থাকলাম দ্বিতীয় ক্লাসে। বাসায় ঢুকলাম দুজনে। ঝর্ণা আমায় কর্কশ কণ্ঠে বলল, তোকে আজকে আমি টুকরো টুকরো করে মাটি চাপা দিয়ে দেব। অথবা বলবে, শয়তান, সব জামা কাপড় খোল। তোকে বেঁধে আজকে ব্যাত দিয়ে ঠাস ঠাস করে পেটাবো। আমাকে মিথ্যা বলা তোকে এতটা বড় সাহস কে দিল? অথবা বলবে, তুই আমাকে ছুতে আসবি না। যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করেছিস তো সব কিছু কেটে কুটে তোর হাতে ধরিয়ে দেব। অথবা বলবে, আজকে তোর শাস্তি বাথরুমে 15 ঘন্টা ঢুকিয়ে রাখা। অথবা শেষমেশ বলবে। তোর আর কলেজে যাওয়া হবে না, তোর কলেজ বন্ধ। অথবা একটা কাজ করতে পারে, দুজনে ঘরে ঢোকার পরেই ঝর্ণা আমাকে বেদম পিটাবে। যেমন এমন পেটানো পেটাবে নিতম্ব পুরো লাল করে ফেলবে, পিঠে খামচির দাগ বসিয়ে দেবে, আরও কত কী যে করবে কে জানে। ঝগড়া তো আছেই মাশাল্লাহ। ব্যাস, তাহলেই হয়েছে কাহিনী। ক্লাসের মধ্যে ওই মেয়েটার দিকে আমি তাকাইনি। ক্লাস শেষে সোজা ঝর্ণার কাছে এসে বাসার জন্য রিকশায় উঠে গেছি। রিকশায় বসে আছি দুজনে। ঝর্ণা অবশ্য আমার সাথে লেগে বসে নেই, ও একদিকে সরে বসে আছে, তাকিয়ে আছে অন্যদিকে। আমি এখনই বুঝতে পারছি বাসায় যাওয়ার পরে আলামত আমার খারাপ হতে পারে। আমি তখন করলাম, ঝর্ণার বাহুর ভিতরে আমার হাতটা ঢুকিয়ে দিতে চাচ্ছিলাম। ঝর্ণা এমনভাবে একটা ঝাটকি মারলো, আমার জান বলতে গেলে ওখানে খুলে পড়ে গেছে। বাসায় আসার পরে ঝর্ণা আমার সাথে কোনো কথা বলেনি। আমি বুঝতে পেরেছি সে চরমভাবে রাগ করেছে, কিন্তু তার রাগটা এখন কি করে ভাঙাবো সেই চিন্তায় আমার মাথা ঘুরছে। যদি এখন তাকে জড়িয়ে ধরি নিশ্চয়ই কিলঘুষি খেতে হবে, আর যদি সরাসরি চুমু খাই তার ঠোঁটে তাহলে হয়তো পুরোপুরি চুমু খেতে দেবে না, চুমু খাওয়ার আগেই ছাড়িয়ে দেবে। আমি ঘরে চুপ করে আছি, বসে আছি আসামির মতো বলতে গেলে। কিছুক্ষণ পরে দেখি ঝর্ণা নিজেই আমার জন্য ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত নিয়ে আসলো। ব্যাপারটা আমাকে খুব অবাক করলো। এটা কি আমার জন্য নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে তা অবশ্য বুঝতে পারছি না। আমি তার দিকে না তাকিয়ে গ্লাসটা ধরে অর্ধেক গিলে নিলাম। অর্ধেক খাওয়ার পরে তাকে বললাম, এই বাকিটুকু আপনি খান। ও আমার হাত থেকে গ্লাস নিয়ে সুন্দর করে আমার পাশে বসলো, তাও আবার আমার গায়ের সাথে ঘেঁষে। এমন কাহিনী দেখে আমার শরীরে বিদ্যুৎ চমকে ওঠে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, ওর রাগ কি তবে ভেঙে গেছে নাকি ঝড়ের আগে পূর্বাভাস দিচ্ছে। আমিও তবুও মনে মনে ইয়ানাপসি ইয়ানাপসি করছি। যদি সত্যি ঝড় হয় তাহলে আমাকে ঝড়টা সইতে হবে, ঝড়ের বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নাই আমার। ঝর্ণা গ্লাসের অর্ধেক শরবত শেষ করার পরে আমার দিকে ধীরে চোখে তাকায়। তেমন চাহনি দেখে আমার ভিতরে করে যেটা আটকে ওঠে, মা গো মা, যেন পুরোটা গিলে ফেলতে চাইছে আমাকে। তারপর আমার ধীর কণ্ঠে আমাকে প্রশ্ন করে,